আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নতুন সরকারের যাত্রার সময় একদম শুরুর দিন, যেদিন তারা একটা মন্ত্রিসভা গঠন করলো, ক্যাবিনেট গঠন করলো, ক্যাবিনেটের নাম আমরা দেখতে পেলাম, সেদিনে আমি একটা কন্টেন্ট করেছিলাম এবং যেখানে আমি যে নতুন যাদের মন্ত্রী বানানো হয়েছে তাদের মধ্যে একজনকে নিয়ে আমি একটু আপত্তির কথা বলেছিলাম। মিস্টার খলিলুর রহমানকে নিয়ে বলেছিলাম, তাকে নেওয়ার কী দরকার ছিল। এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও করেছিলাম। আমার ধারণা আপনারা সেটা দেখেছেন। সেখানে অনেকে এরই মধ্যে মন্তব্য করেছেন, আমার কেউ কেউ সমালোচনাও করেছেন। একজন তেমনভাবে লিখেছেন যে ভাই, একটা সরকার গঠন হলো, কাজ শুরু করতে পারলো না, আপনি সমালোচনা শুরু করে দিলেন। ঠিক আছে, আপনার অভিযোগ সত্য, আসলেই তারা কাজ তো শুরু করতে পারেনি, তখনই সমালোচনা করেছি। এটা এই কারণে করেছি যে এটা আসলে আজকে মূল আলোচনা নয়, তবু একটু বলি। এটা এই কারণে করেছি যে আপনি যদি নিজে বুঝতে পারেন যে একটা কাজ ভুল হচ্ছে, যদি তাকে আপনি পছন্দ করেন, অথবা সে যে কাজটা করছে এটা যদি আপনার এবং আপনাদের জীবনযাপনের জন্য প্রভাব বিস্তার করে, তাহলে কিন্তু এটা শুরু করার আগেই বলতে হয়। শুরু করলে তো শুরু হয়ে গেল, তখন থামানো কিন্তু আরও কঠিন। তো আগে ভাগে বললে যদি শুরুও হয়ে যায়, তারপরেও কিন্তু ওই বিষয়ে একটু সতর্ক নজর থাকে সবারই, যে কেন কাজটা করলো। আমি কিন্তু এটাতে খালি সমালোচনাই করিনি, আমি বর্তমান সরকার প্রধানকে একটু সতর্ক করে দেওয়ার চেষ্টা করেছি যে কাজটা কী কারণে কী হলো। আমার কাছে মনে হয়েছে ভুল হলো, সেটা আমি ইনফর্ম করেছি ওনাদেরকে, আর তো কিছু না। এখানে এটা কোনো সমালোচনা নয়, এটা বরং এই সমালোচনাটা আমি মনে করি ওনারাও এটাকে হয়তো ইতিবাচকভাবেই দেখবেন। যা হোক, ওই আলোচনা আমি এখন আর করছি না। পরে হয়তো কখনো যদি আমি এটা নিয়ে, দর্শকদের আরও মতামত আছে, এগুলি নিয়ে হয়তো কাল পরশু একটা কন্টেন্ট আমি করবো। আজকে আমি যা বলার জন্য বলেছি যে নতুন সরকার যে যাত্রা শুরু করলো, কেমন হলো তাদের যাত্রাটা, এটা আমি আজকে তাদের প্রথম ক্যাবিনেট মিটিং হলো। এটাই হয় যে যখন নতুন একটা সরকার যাত্রা শুরু করে, একদম প্রথম দিনে সব মন্ত্রীদের নিয়ে ওনারা কিন্তু বসেন। এই 50 জন মন্ত্রী বসেছিলেন, তারেক রহমান সহ 50 জন, তার সঙ্গে আরও 10 জন উপদেষ্টা ছিলেন, ওনারাও ছিলেন একসঙ্গে। সবাই মিলে একটা মিটিং করেছেন এবং সেখানে কি কি করতে চান ওনারা, তার একটা মোটামুটি একটা ধারণা পরস্পরকে দিয়েছেন। প্রধানমন্ত্রী বিশেষ করে দিয়েছেন ওনার কি প্ল্যান আছে, সেই প্ল্যানগুলি বলার জন্য। আপনাদের মনে আছে, উনি এসেই বলেছিলেন আমার একটা প্ল্যান আছে, একটা না, ওনার অনেকগুলো প্ল্যান আছে। আমরা সেই অনেকগুলো প্ল্যানের বাস্তবায়ন ধীরে ধীরে দেখতে চাই এবং তার আগে প্ল্যানগুলিও শুনতে চাই যে উনি কী প্ল্যান করেছেন। দায়িত্ব নেওয়ার পর আজকে যে প্রথম ক্যাবিনেট সভা, এই সভায় উনি 3টা বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন, যেটা নাকি ইমিডিয়েট করতে হবে। যে 3টা অগ্রাধিকার বিবেচনায় প্রাথমিকভাবে ওনারা 3টা জিনিস সামনে নিয়ে এসেছেন। এই 3টা জিনিস কী কী? এই 3টা জিনিস হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং সরবরাহ ঠিক রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও উন্নত করা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত, যেমন গ্যাস, বিদ্যুৎ, এগুলোর যেন কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখা। দেখুন, এই 3টাই কিন্তু আসলে যে আগামীকাল থেকে যে পবিত্র রমজান শুরু হচ্ছে, রোজা শুরু হচ্ছে, এটাকে সামনে রেখে করা হয়েছে। রোজার সময় আমরা সবসময় দেখেছি জিনিসপত্রের দাম বেড়ে যায়, এই জন্য এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বলেছেন। এবং কিছু কিছু জিনিস আছে এক সময় আমরা প্রতি রমজানেই দেখি যে টাকা দিলেও পাওয়া যায় না, তাদের এই সরবরাহটা ঠিক থাকে, সেদিকেও তারা এই সরকার নজর দেবে। এই একদম খুব গুরুত্বপূর্ণ। এবং এটা কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, দ্রব্যমূল্য কেন নিয়ন্ত্রণ রাখতে হবে এবং এই রাখার নিয়মটা কী। দেখুন, দ্রব্যমূল্য হলো মানুষকে প্রথমে টাচ করে, কিন্তু ভালো মন্দর প্রথম স্পর্শটা হলো দ্রব্যমূল্য দিয়ে। কারণ সবাইকে খেতে হয়, খেতে গেলে বাজার করতে হয়, বাজার করলে জিনিসপত্র কিনতে হয়, কিনতে গেলে টের পাওয়া যায় যে পকেটের টাকার সঙ্গে বাজারের দাম মিলছে কিনা। যদি আমার পকেটে যে টাকাটা আছে, এই টাকাটা তো আমি এই দেশেই বসে ইনকাম করি, তাই না? তো আমার যে ইনকাম, আমার এই আয়ের সঙ্গে যদি আমার ব্যয়টা সঙ্গতিপূর্ণ না হয়, জিনিসপত্র কিনতে গিয়ে যদি আমি আয়ের সঙ্গে মিলাতে না পারি, তখনই কিন্তু মানুষের জীবনে একটা দুর্বিষহ হয়ে ওঠে। তখন যা বলবেন, আপনি ভালো কথা বললেও তখন মেজাজ খারাপ হয়ে যায়। আমি জানি না আপনাদের কি হয়, আমার এরকম হয়। কিন্তু যখন পকেটে টাকা না থাকে না, তখন সব কিছু খারাপ লাগে। তো দ্রব্যমূল্য দিকে ওনারা প্রথমে নজর দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। কিন্তু প্রশ্নটা হলো, দ্রব্যমূল্য মাঝে মাঝে অস্বাভাবিকভাবে বেড়ে যায়, কেন বাড়ে? বাড়ার কারণ হলো দুটো, এক হলো চাঁদাবাজি, এক হলো সিন্ডিকেট। চাঁদাবাজি এবং সিন্ডিকেট, চাঁদাবাজির সঙ্গে আবার আইন শৃঙ্খলার একটা সম্পর্ক আছে। আইন শৃঙ্খলার দায়িত্বটা কার? সালাউদ্দিন সাহেবের, মানে স্বরাষ্ট্রমন্ত্রী। তা চাঁদাবাজি যদি বন্ধ করতে পারেন, দ্রব্যমূল্য অটোমেটিক কমবে।
দেখুন, আমি এটা বারবার উদাহরণ দিয়ে বলেছি, যেমন ধরেন একদম উত্তরবঙ্গ থেকে একটা সবজি ঢাকায় আসবে, সেখানে হয়তো 40 টাকা কেজি, সেটাকে ঢাকায় আসতে আসতে অন্তত 10-12 জায়গায় চাঁদা দিতে হয়। এই চাঁদাটা কে নেয়? আগে নিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাহলে এখন কে নেয়? এখন যদি কেউ নেয় তাহলে তো এই সরকারের কি হবে? ছাত্রলীগ তো এখানে চাঁদা নিতে পারবে না, যুবলীগও পারবে না, স্বেচ্ছাসেবক লীগও পারবে না। তাহলে ছাত্র বলেন, যুব বলেন, অথবা স্বেচ্ছাসেবক বলেন, এরা সবাই তো এই সময়ের এই সরকারের লোক হবে, তাই না? তো যদি চাঁদাবাজি হয় তাহলে বুঝতে হবে এরাই তুলছে চাঁদাটা। এবং চাঁদাবাজি হলে দায়টা কিন্তু আলটিমেটলি, যেহেতু সরকারের অঙ্গ সংগঠন অথবা ভ্রাতৃপ্রতিম সংগঠন তুলছে, তখন দায়টা কিন্তু আলটিমেটলি সরকারের উপর আসবে। সরকার কি চাঁদাবাজি বন্ধ করতে পারবে? পারবে কি পারবে না, এটা আপনি আমি সবাই বুঝতে পারবো। কীভাবে বুঝতে পারবো? ধরেন আওয়ামী লীগ আমলে চাঁদাবাজি হতো, আমরা শুনতাম, একটা নিউজও হয়েছিল আওয়ামী লীগ আমলে, আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর, যে এক কাউরান বাজার থেকে নাকি আওয়ামী লীগের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি প্রতিদিন 1 কোটি টাকা নিতেন। মানে চাঁদা যা উঠতো এখান থেকেই তার 1 কোটি টাকা ওনাকে দিতে হতো। তাহলে যদি 1 কোটি টাকা ওনাকে দিতে হয়, তাহলে তুলতো কত কোটি টাকা? কারণ যারা তুলতো তাদের মধ্যে কয়েকটা স্তর আছে কিন্তু মাস্তানির, সেই যারা মাস্তানি করতো তারা তো নিশ্চয়ই ভাগ বাটোয়ারা নিত। তো সেই জিনিসটা তারা চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় চাঁদাবাজিটা কি কমেছিল? কমেনি। কারা নিয়েছে চাঁদা? কারণ বাজার যান, জিজ্ঞাসা করলে জানতে পারবেন যে বিএনপি নামধারী কেউ নিয়েছিল, তাদের সবাই তাকে চিনে। তো সেও তো আছে এখনো সে ওখানকে বিভিন্ন কমিটিতে আছে, বাজার কমিটিতে আসছে, মসজিদ কমিটিতে আছে কিন্তু উনি আছেন, কাউকে হিসাব দেন না। তো উনি কি থাকবেন আগামীতেও? ওখানে তো বিএনপি কেউ এমপি হয়নি, তাহলে এটার কি হবে? এই রোগের চিকিৎসা কি? এই রোগের চিকিৎসা যদি আপনি করতে পারেন, যদি ঠিকঠাক মতো অ্যান্টিবায়োটিক দিতে পারেন, তাহলে কিন্তু জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকবে, সবজির দাম নিয়ন্ত্রণে থাকবে, রোজার সময় লোকে বেগুনি খায়, বেগুনির দাম নিয়ন্ত্রণে থাকবে। লেবুর দাম তো এরই মধ্যে বেড়ে গেছে, 150 টাকা হয়ে গেছে শুনছি, এক হালি লেবুর দাম 150 টাকা, এটা তো অলরেডি বেড়ে গেছে। তো এইগুলি কিন্তু চিন্তা করতে হবে। তো আপনি যদি আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনতে পারেন, আপনি যদি চাঁদাবাজিটা বন্ধ করতে পারেন, তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। সিন্ডিকেট ভাঙুন। সিন্ডিকেট কি ভাঙতে পারবেন? আমাদের নতুন যিনি বাণিজ্য মন্ত্রী হয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির, ওনার পারফরমেন্স সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। উনি কেমন লোক, কেমন ক্যাপাবেল লোক, সেটা হয়তো এই রমজানে মানুষ টের পাবে। উনি কি সিন্ডিকেট ভাঙতে পারবেন? সিন্ডিকেট ভাঙা কঠিন কিছু কাজ বলে আমি মনে করি না, যদি সরকার চায়। যদি না ভাঙা যায় তাহলে বুঝবো সরকার দুর্বল, অথবা সরকার নিজেই এর সঙ্গে জড়িত। হিসাব ভাই সহজ। আপনি আমার কে হন, মামাতো ভাই না খালাতো ভাই, এটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আপনি কাজটা করতে পারলেন কি পারলেন না। যদি আপনি পারেন, আপনাকে স্যালুট। যদি আপনাকে না পারেন, আপনার প্রতি আমাদের ক্ষোভ থাকবে। এটাই সহজ কথা। আপনি দায়িত্ব নিয়েছেন, আপনাকে পারতে হবে। মুক্তাদির সাহেবকে বলছি, ভাই আপনি কে? আমি চিনি না আপনাকে চিনতে চাই। আপনি আপনার জাতটা চেনান আমাদেরকে, আমরা অপেক্ষা থাকবো আপনি কী করতে পারেন। আর জ্বালানি মন্ত্রীকে ইকবাল হাসান মাহমুদ, উনি পুরনো মানুষ, আগের থেকে উনি এই খাতের সঙ্গে জড়িত ছিলেন অনেক আগেও, তো ওনার অভিজ্ঞতা বেশি। উনি কী করবেন আমি জানি না। তবে এটা ঠিক, বিদ্যুৎ কিন্তু যাচ্ছে, বিদ্যুৎ কিন্তু নিয়মিত চলে যায়। কালকেও আমার বাসায় বিদ্যুৎ চলে গিয়েছিল। আমি একটা টকশোতে ছিলাম, অর্ধেক অবস্থায় বিদ্যুৎ চলে গিয়েছিল। মানে চলে যে গিয়েছিল, আমি যে বানিয়ে বলছি না, তার প্রমাণ হলো এটা, যে কাল রাত আমি ডিবিসি টকশোতে ছিলাম, রাত তো 12টার সময় বিদ্যুৎ চলে গেছিলো, 10-15 মিনিট ছিল না। তো যাই হোক, এটা কিন্তু দেখতে হবে ওয়েজার সময়, বিশেষ করে তারাবি নামাজের সময়, এই সময় বিদ্যুৎ চলে গেলে কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা হয়। এখন কিন্তু ধীরে ধীরে গরমও চলে আসছে, কীভাবে কী হ্যান্ডেল করবেন আমি জানি না। তবে আমি মনে করি সরকার আজকে ক্যাবিনেট মিটিংয়ে যে সিদ্ধান্তগুলি নিয়েছেন, যেগুলি অগ্রাধিকার ভিত্তিতে যেগুলি ওনারা নির্ধারণ করেছেন, আমার পছন্দ হয়েছে। আমি হয়তো বলতাম যে আপনারা চাঁদাবাজি বন্ধ করেন, দুর্নীতি থামান। তো এইগুলো প্রাথমিকভাবে থামালে কিন্তু চাঁদাবাজি এমনি থেমে যাবে, দুর্নীতিও থেমে যাবে। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা যায়, চাঁদাবাজি কমবে। যদি বাজার সরবরাহ ঠিক রাখতে হয়, চাঁদাবাজি বন্ধ করতে হবে। কাজে আমি মনে করি সরকারের উদ্যোগটা ভালো, এবং আমরা দেখতে চাই এর বাস্তবায়ন কেমন হয়।
আমি মনে করি, আমার এটাও মনে হয় যে আমি যতটুকু বুঝতে পেরেছি, তারেক রহমান সাহেব আসলে কিছু প্ল্যান নিয়ে এসেছেন, এবং সেই প্ল্যানগুলি উনি অনেকদিন দেশের বাইরে ছিলেন, দেশ নিয়ে ভেবেছেন। আমার ধারণা ওই সময় উনি প্ল্যানগুলি করেছেন, হয়তো বা নিশ্চয়ই লিখে রেখেছেন, একদম মানে আপনার তালিকা করে রেখেছেন, হয়তো একটার পর একটা ধরবেন। কিন্তু ওনার জন্য সবচেয়ে বড় সমস্যা হবে যে বাস্তবায়নটা, সেই বাস্তবায়নটা হয় কিনা আমরা। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। কেমন শুরুটা মনে হলো জনাব মোস্তফা ফিরোজ? মোস্তফা ফিরোজ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি। যে আমাকে জি আমাকে বললেন। জি, আপনাকেই প্রশ্নটা করছি। জি আচ্ছা, আমি যেটা মনে করি যে আসলে সমালোচনা করার কোনো বিষয় নেই। প্রথমে তো আমরা কিছুটা ধাক্কাটা তো খাইলামই। সেটা হলো যে এত বড় আকারের মন্ত্রিসভা, সেই সাথে 10 জন উপদেষ্টা মিলে প্রায় 60 জন, 59 জনের সংখ্যাটা, এটা খুব স্মার্ট একটা মন্ত্রিসভা হলো না। তারপরে ধরেন শুরুটা যেভাবে হোঁচট খাইলো, আহ সেটাও খুব ভালো হয়নি। কারণ দ্বিতীয় শপথ নেবে না বিএনপি, এটা আগের দিন, যেহেতু রেসপন্সিবিলিটি কিন্তু সরকারি দলের এখন থেকে, সুতরাং আগের দিন পরিষ্কার করার দরকার ছিল। পরিষ্কার না করাতে ওই শপথের দিন কিন্তু একটা জটিলতা তৈরি হলো। তারা দ্বিতীয় পক্ষ অর্থাৎ বিরোধী দল জামাত এবং এনসিপি শপথ নেবে কি নেবে না, এইরকম পর্যায়ে যেতে যেতে শেষ পর্যন্ত তারা শপথ নিল, দ্বিতীয় শপথ, এবং তারা প্রতিবাদ হিসাবে তারা মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানটা বর্জন করলো। তো এটা খুব ভালো দৃষ্টান্ত হলো না। কারণ এইবার এমন একটা প্রেক্ষাপটে এবার যেই নির্বাচন এবং সরকার গঠন এবং আবার মানে সংসদীয় পথে যাত্রাটা, এই যাত্রাটা আরেকটু ভালো হলে ভালো হতো। এবং তেমনটাই কিন্তু কথা ছিল আগের দিন। যেমন তারেক রহমান ভালো একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছিল যে সব প্রধানদের বাসায়, জামাতের প্রধান, এনসিপির প্রধান, এমনকি ইসলামী আন্দোলনের প্রধান, তার বাসায় যাওয়া, হেফাজতের আমিরকে শপথ অনুষ্ঠানে দাওয়াত দেয়া, এগুলি, এই রীতিগুলি ভালো ছিল। কিন্তু ওই শপথের দিন মানে এই অবস্থানটা, যে পরিস্থিতিটা ঘটলো পার্লামেন্টে, এটা খুব ভালো হয়নি। তারপরে ধরেন একটা বিতর্ক, ডক্টর খলিলুর রহমান কেন এমনিতেই অন্তর্বর্তী সরকারের ব্যাপারে অভিযোগ হলো যে এর একটা অংশ বিএনপি আর একটা অংশ জামাত। সেখানে অন্তর্বর্তী সরকার বারবার বলছিল যে তারা দল নিরপেক্ষ, তারা কোনো দলের মধ্যে নেই, যারা দলে ছিল তারা পদত্যাগ করে চলে গেছে। তো সেখানে হঠাৎ করে খলিলুর রহমানের পররাষ্ট্রমন্ত্রী হওয়াটা, এটা ধাক্কা খাইলো। এবং জনাব মোস্তফা ফিরোজ, এটাকে নিয়ে আরেকটু বিশ্লেষণ শুনবো, এইটা নিয়ে আমি একটু বিস্তারিত জানতে চাইবো। অতএব আপনি একটু সামারি করে কি পয়েন্টগুলো যদি বলেন, কারণ এটা নিয়ে আমি দুজনের কাছে আলাদা আলাদা করে শুনতে চাইবো ডক্টর খলিলুর রহমানের পররাষ্ট্রমন্ত্রী হওয়াটা। জি, আর কি কি মনে হলো শুরুতে আপনার ধাক্কা খাওয়া উল্লেখযোগ্য, মোস্তফা ফিরোজ? না, মোটা দাগে এটাই। তারপরে দেখেন আজকে কয়েক দফা সময় অতিবাহিত হওয়ার পর 10:45 নির্ধারিত হলো যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এবং 3টা কর্মপন্থা নির্ধারণ করছে। সেটা আমার কাছে ভালো লাগছে। যে একটা হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা। দ্রব্যমূল্য মানে এই যে রমজান মাস শুরু হলো, এই রমজান মাসে যাতে জিনিসপত্রের দাম না বাড়ে। কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু নির্বাচনের পরের দিনই জাম্প করছে একদম। অনেক ক্ষেত্রে অনেকগুলো পণ্যের দাম কিন্তু ডাবল হয়ে গেছে। তারপরে হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। তো এগুলো খুব কঠিন কাজ, কিন্তু আন্তরিকতা থাকলে এটা সম্ভব। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাটা চ্যালেঞ্জ, এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যাকে দেওয়া হয়েছে, সালাউদ্দিন আহমেদ, এফিসিয়েন্টলি তিনি করতে পারবেন। কিন্তু দ্রব্যমূল্যটা আতঙ্ক। সেখানে বাণিজ্য মন্ত্রী বলছে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। এখন এইগুলি আমরা তো বারবার তো শুনি, অতীতে বাস্তবায়ন হয় না। এখন আমরা বাস্তবায়নের জন্য দেখব। সেই কারণে এখন সমালোচনাটা তেমন তীব্রভাবে আসবে না, কারণ তাদেরও তো একটু সময় দেওয়ার ব্যাপার আছে। বড় মন্ত্রিসভা, কিন্তু অনভিজ্ঞ মানে মন্ত্রিসভার দায়িত্ব পালন করেনি 41 জন। তো তার মানে হচ্ছে নতুনে নতুনে 6 লাভ হয়েছে। তো সেই কারণে পারফরমেন্সটা কেমন হবে সেটাও আমরা বুঝতে পারতেছি না এখন পর্যন্ত। জি, সেটাও দেখার বিষয়। জনাব মাসুদ কামাল, আপনিও যদি শুরু থেকে শুরু করেন যে কেমন মনে হলো সরকারের যাত্রা?
সরকারের যাত্রা নট ব্যাড, আপনি এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না আসলে। যে জিনিসটা নাকি আপনার শপথ নিয়ে যে ঘটনাটা হলো, আমি কিন্তু এটা নিয়ে খুব একটা মন্দ কিছু দেখি না। মোস্তফা যেরকম বললেন, ওনারটা ভালো, ওনার একটা যুক্তি আছে, কিন্তু আমার কাছে অন্যরকম মনে হয়। আমার কাছে অন্যরকম মনে হয় এটা যে আলটিমেটলি তো এটা করতেই হতো, কারণ আমাদের জাতির উপর ডক্টর আলী রিয়াজ এবং তার যারা সাঙ্গপাঙ্গ আছেন, তারা মিলেমিশে 1.5 বছর ধরে নানা ধরনের টর্চার করার পর যেরকম একটা গণভোট চাপিয়ে দিয়ে গেছেন, সেই গণভোট বাস্তবায়নের যে উদ্ভট একটা প্রক্রিয়া তারা আবিষ্কার করেছেন, সেই আবিষ্কার মানা কোনো সেন্সিবল দলের পক্ষে আসলে সম্ভব না। তো ওনাদের এটা করতেই হতো, আগে হোক পরে হোক করতেই হতো। তো ওই প্রথম রাতেই বিড়াল মেরে দিয়েছে, আমি খুব হ্যাপি। আমি মনে করি এটা ওই সময়ই প্রয়োজন ছিল। কিন্তু আমার বক্তব্য অন্য একটা জায়গায়। সেই জায়গাটা হলো যে বৃহত্তম রাজনৈতিক দল, মানে সংসদের বৃহত্তম যে দলটা, সেই দলটা এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ নিলেন না কেন? ওনারা বললেন যে জনগণ আমাকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে ভোট দেয় নাই, এবং এই সংবিধান সংস্কার পরিষদ বলতে কোনো কিছু সংবিধানে এক্সিস্ট করে না। তাহলে আমি এইটার হিসাবে, এই সদস্য হিসেবে আমি শপথ নেব কোন আইনে, কিভাবে আমি নেব? আমি তো সংবিধানের বাইরে শপথ দিতে পারবো না। তো সংবিধানে তো এটা কোনো অস্তিত্বই নাই, তাহলে আমি কিভাবে এটা শপথটা নেব? খুবই ভ্যালিড একটা কোশ্চেন। কিন্তু তো এই কোশ্চেন দেওয়ার পর তারা শপথ নিলেন না। তার মানে ওনারা শপথ না নেওয়ার পেছনে কিন্তু ওনাদের কোনো মান অভিমান বিষয়ক ব্যাপার নয়, ব্যাপারটা হলো আইনগত বিষয়। যখন সংসদের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যারা এমনকি সংবিধান সংশোধন করার ক্ষমতাও রাখে, তারা যখন সম্মিলিতভাবে বলছে যে এটা আইনের বাইরে, তারপর যিনি এই শপথ পড়াবেন বলছেন, তিনি কেন অন্য দলগুলিকে, খুচরা কয়েকজন লোককে এই সংবিধান শপথ সংশোধন পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ালেন? উনি তো পড়াতেই পারেন না। আর কেউ শপথ নিল কি নিল না সেটা ইম্পর্টেন্ট না, প্রশ্নটা হলো উনি তো পড়াতেই পারেন না, কারণ উনি তো এটা, ওরা তো একদম সাইন্টিফিক্যালি বললো যে আমি তো এটা নেবো না। আর এটা যে নিতে হবে এইভাবে, এটা কোথায় লেখা আছে? সংবিধান কোথাও নয়, আমি নেবো না। এবং যখন উনি বললেন নেবো না, তখন যিনি সংবিধান এই শপথটা পড়ালেন, উনিও তো আইনের লোক, উনারও তো বোঝা উচিত যে আসলে ঘটনাটা কি না পড়ানোর মতো, এটা কি আইনগত ভাবে বৈধ কিনা আমি একটু দেখি। উনি তো আইন টাইন বুঝেন, একসময় সচিব ছিলেন, যেহেতু আমাদের মতো মূর্খ তো আর না। তো উনি জ্ঞানী মানুষ, উনি একটু পরে ওনার আলাপ করতেন যে ভাই আপনার আইনটা কি, আসুন দেখে দেখি। কিন্তু কোথাও নেই, আপনি বলছেন যারা মাসুদ কামাল, কিন্তু এতদিন ধরে বিএনপিও সেই গেল, মানে সংস্কার কমিশনের বিশাল আয়োজন, 1.5 বছরের মতো সময় আপনি বললেন, 1 বছর অন্তত এগুলো ঘটনা ঘটলো। তো সেখানে তো একটা ম্যান্ডেট তৈরি হলো নাকি, যে এরকম একটা কিছু হবে, তৈরি হবে। জুলাই তারপর সনদের ম্যান্ডেট তৈরি হয়েছে, কোনো সমস্যা নাই। উচিত ছিল জুলাই সনদটা করে পরবর্তী জাতীয় সংসদের কাছে এটা হস্তান্তর করা, সংসদ সেটাকে বাস্তবায়ন করবে। কিন্তু এই আলী রিয়াজ গঙ্গা করলো কি, সংসদ তৈরি হওয়ার আগেই তারা এটাকে চাপাই দেওয়ার চেষ্টা করলো যে না আমরা করে দিয়েছি, এই সংসদ বাধ্য এটাকে মানতে। কেন মানবে? যারা সারা জাতি, এবং যদি তারা মানতো, আমরা নাগরিক হিসেবে অপমানিত বোধ করতাম। কেন? আমরা তাকে এই জন্য ম্যান্ডেট দেই নাই। আলী রিয়াজ চাপাই দিচ্ছে, আলী রিয়াজ অর্ডার আপনি কি করে মানবেন? সে কে রে ভাই? সে কে? সে তো আমেরিকান নাগরিক, আমেরিকা থেকে আসছে, আবার নিশ্চয় এতক্ষণে উড়াল দিছে কিনা জানি না, বলতে পারবো না। তার নামে তো মামলা হওয়া উচিত, তাহলে তার নামে না, এই প্রত্যেকটা ইয়ের নামে মামলা, যারা এটাকে চাপাই দিছে ইনক্লুডিং ডক্টর ইউনূস, মামলা হওয়া উচিত, সংবিধান লঙ্ঘনের মামলা হওয়া উচিত এই লোকগুলির নামে। কেন তারা এটা করবে? তারা একটা প্রস্তাব দিতে পারে, সংস্কার কমিশন, এরা কি জনপ্রতিনিধি? কেউ জনপ্রতিনিধি? তারা তো কিন্তু তাহলে এখন যে লেজে গোবরে, মানে এটা আগেও ওই গন্ডগোল গরমিল এই শব্দগুলো আমরা ব্যবহার করতাম, এখন আবার যে নতুন একটা লেজে গোবরে অবস্থা তৈরি হলো যে বিরোধী দল বা জোট তারা শপথ নিল সংবিধান সংস্কার পরিষদের, কিন্তু সরকারি দল নিল না। এখন এটা কি হলো? মানে কিছুই হলো না, কিছুই হলো না।
মাঝখান থেকে যেটা হলো, ওদেরকে আপনার মাঠে সক্রিয় করে দিলেন। হুম। ওরা মাঠে না হলে আপনি বলতে পারেন যে এটা তাহলে বিএনপি আগে বললো না কেন? বিএনপি আগে কেন বললো যে তোমরা হ্যাঁ ভোটে ভোট দাও? এটা দিল এই কারণে, আসলে যে জিনিসটা হচ্ছিল বিএনপি বেসিক্যালি একটা ব্ল্যাকমেলিং এর শিকার হয়েছে। ওদেরকে ব্ল্যাকমেল করা হয়েছে রে ভাই। কি ব্ল্যাকমেল? এবং তখন ভয় কি দেখানো ব্ল্যাকমেল? হয়েছে যে যদি তারা বলতো যে আপনারা না ভোট দেন অথবা এই গণভোট মানি না, তখন সঙ্গে সঙ্গে তাদের ভিতরে মব। ভাই ডক্টর ইউনূস তো দেশটা পরিচালনা করছে মব দিয়ে, একদম মবের মাধ্যমে, এবং সেই মবটা সে পরিচালনা করছে বিএনপির মতো এই এত বড় এনসিপি। দলের বিরুদ্ধে মব হয়ে যেত? হয়ে যেত, হয়ে যেত কারণ আমি বলি আপনাকে, বিএনপি এটা এটা যদি বলতো আমি মানি না অথবা এটা আমি করবো না, সঙ্গে সঙ্গে এই জামাত এবং এনসিপি বলতো তারা সংস্কার চায় না, এটা বলে তারা আন্দোলন শুরু করতো, হাওয়া শুরু করতো। এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক মব, এবং সে তো মবের মাধ্যমে এই কাজটা করছে। এটা সিম্পল। তখন কি আপনারা বুঝেন নাই? আমি বুঝি নাই, আমরা বুঝি নাই, আমরাও বুঝছি যে বিএনপিটা চাইছে। বিএনপিটা কেন চায়? বিএনপি কি তার নিজস্ব যে সংস্কার প্রস্তাবগুলি আছে 31 দফা, এইগুলি কি সে একদিনের জন্য, 1 মিনিটের জন্য কখনো স্থগিত করছিল? করে নাই তো। তাহলে ওখানে একটা জুলাই সংস্কার হচ্ছে, আবার এখানে তারা করতেছে সংস্কার। ভাই জাতির জন্য সংস্কার কয়বার করবেন আপনি? এক মুরগি কয়বার জমা করবেন বলেন? এটা তো হয় না রে মানে ভাই। ভোটের জন্য মেনে নেওয়া, ভোট হয়ে গেলে আবার আসলে মানে তাদের যে অবস্থান। ভোটের জন্য মেনে নেওয়ার ভান করা। ভান মেনে করা। নেয় না তার একদিনের জন্য, মেনে নেওয়ার ভান করছে। আচ্ছা, আচ্ছা, মেনে নেওয়ার ভান করা হলো। এখন একটু ছোট্ট করে এটা একটু শুনে নিই যদি মোস্তফা ফিরোজ, তাহলে আসলে এই জুলাই সনদ সেটিরও কি একটা ভান টান আছে নাকি, ব্যাপার স্যাপার আছে নাকি, মানে এটিরও ভবিষ্যৎ কি? ধরেন বিএনপির ইশতেহারের সাথে যেই মানে অমিলের ব্যাপারটা আছে, উচ্চকক্ষ নিয়ে, উচ্চকক্ষে বলা হচ্ছে পিআর এর মাধ্যমে, বিএনপি বলছে আসন সংখ্যার ভিত্তিতে, এই যে পার্থক্যগুলো আছে এগুলো তো খুব মানে খুবই যেটা বলে একদম জরুরি বিষয়। তো সেখানেও এরকম গরমিলের বিষয়, এগুলো কি আসলে অকার্যকর কোনো বিষয়ে পরিণত হলো জুলাই সনদ বিষয়টা? শোনেন, জুলাই সনদ আমার ধারণা এটার আসলে মৃত্যু ঘটে গেছে। এইটা এটা আর আসবে না। কারণ হুম। আপনি দেখেন, হ্যাঁ এটা ঠিক, বিএনপি একটু কৌশলের আশ্রয় নিছে, কিন্তু কারণ বিএনপি অনেক ক্ষেত্রেই কিন্তু আপোষ করছে। ইউনূস সরকারের অনেক বিষয়গুলো তারা মেনে নিছে, হজম করছে, কিন্তু ভেতর থেকে তারা মানে নাই। ওই জুলাই সনদের ব্যাপারটাও তাই। এই জন্য দেখবেন প্রতিটা পদে পদে তাদের শুধু নোট অফ ডিসেন্ট দিছে। কারণ তারা পাশাপাশি আরেকটা কথা বলছে যে আমরা আমাদের মানে 31 দফা বাস্তবায়ন করব। এখন দেখেন, এই নির্বাচনে আমি বারবার বলছি, অনেকবারই বলছি, যে কার কি সংস্কার করতে চায় এটা রাজনৈতিক দলগুলোর তাদের নিজস্ব এজেন্ডা। তারা মানুষের কাছে যাবে, ওইটার উপরে তারা বলবে যে আমরা এই এজেন্ডা বাস্তবায়ন করব, আমাদেরকে ভোট দাও। তারপরে ভোট হবে। মূল বিষয় একটা বিষয় একমত ছিল, উচিত ছিল ওই একটা বিষয় একমত থাকা। সেটা কি? সেটা হলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা। ওইটা বাদ দিয়ে দেখা গেল যে ওইটা কোনো ব্যাপার না, ওইটার জন্য 15 বছর ধরে আন্দোলন হইলো, ওইটার জন্য পিছনে চলে গেল। সামনে আসলো সেকেন্ড রিপাবলিক, অমুক তমুক বংচং, কত রকম পিআর টিআর করবে, এই সমস্ত বিষয়গুলো। আসল যে নির্বাচন ব্যবস্থাটাই নাই। আগে নির্বাচনটা ঠিক করতে হবে, সেই নির্বাচনটা নিয়ে কোনো কথা নেই। তো সেই ব্যবস্থাটাই হলো আসল। এবং এটার ব্যাপারে যেহেতু 31 দফার মধ্যে বিএনপির এই অঙ্গীকারগুলো আছে, সুতরাং তারা ওই অঙ্গীকারগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে যাবে। ওই জুলাই সনদ অনুযায়ী বিএনপি চলবে না, কারণ বিএনপি একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাইছে। সুতরাং তারা যেহেতু বড় একটা ম্যান্ডেট পাইছে, সুতরাং এইটার জন্য তারা ওই জামাত এনসিপি কে কাছে জবাবদিহি করতে বাধ্য না। বিএনপি কিন্তু বাধ্য কিন্তু তাহলে জনগণের কি কাছে তাহলে কি জবাবদিহি। ধরেন জামাত এনসিপি তারা তো আবার রাস্তায় আন্দোলনের কথা বলছে, রাজপথে থাকবার কথা বলছে, বিএনপির জন্য কি মানে রাস্তাটা কঠিন হয়ে যাচ্ছে? এটার বিরোধী দল তো এটাই, তারা সংসদের ভেতরে বাইরে আন্দোলন করে, আন্দোলন করবে, অসুবিধা কি আছে? কিন্তু মব আর হবে না। আমার যেটা বিশ্বাস, মব করতে পারবে না। যেমন আমরা যমুনার ইলেকশনের 5 দিন আগে আমরা যমুনাকে ঘিরে একটা মব দেখলাম, তাই তো? সেই মবে কারা পার্টিসিপেট করছে, কারা বলছে যে ইন্টারিম, তুমি যেও না, নির্বাচন হবে না, এই স্লোগানগুলো তো আমরা দেখছি।
যদিও বিষয়টা ছিল হাদি হত্যার বিচার। হুম, তো এখন আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি হলে আইন শৃঙ্খলা সেটা মানবে, কিন্তু সংসদের ভেতরে এই যে জুলাই সনদ নিয়ে তারা যে অবস্থানটা নেবে, সেই অবস্থানের বিপরীতে বিএনপি এখন কি স্ট্র্যাটেজি নেবে বিএনপির বিষয়। তবে আমার ধারণা বিএনপি, যেটা সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনছি, যে আমরা সংস্কারের ব্যাপারে আমরা যে জনগণের কাছে ওয়াদা করেছি সেটা আমরা একেবারে প্রতিটা ধাপ আমরা সেটা বাস্তবায়ন করব। আমার ধারণা যে এটা নিয়ে অনেক জল ঘোলা হবে, কিন্তু বিএনপি তার অবস্থান থেকে সরবে না। যদি সরতই তাহলে কিন্তু তারা ওই দ্বিতীয় দফা শপথ নিয়েও কিন্তু সংসদে উল্টে যেতে পারতো, কিন্তু তারা যায়নি। অন্যরা তারা তো বলছে কে শপথ নেবে কি নেবে না। আমির খসরু মাহমুদ চৌধুরীকে প্রশ্ন করা হয়েছিল যে এখন এই যে আপনারা দ্বিতীয় শপথ নিলেন না, জামাত এনসিপি তো বলছে যে তারা শপথ নেবে না। তিনি পরিষ্কার বলে দিচ্ছেন যে কে শপথ নেবে কি নেবে না এটা তাদের ব্যাপার। আমরা শপথ দিচ্ছি, আমরা সংসদে যাব এবং আমরা সরকার গঠন করব। তো এখন এই ধাক্কাধাক্কিটা চলবে, এবং আমার মনে হয় না যে সংসদের সামনে এতগুলো সামনে বড় বড় ইস্যু আসবে, জুলাই সনদ নিয়ে বসে থাকবে। এটা আমার ধারণা যে এটা আর 2-3 মাসের মধ্যে এটা কালের গর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। জি, মাসুদ কামালের কাছেও এই প্রশ্ন যে কালের গর্ভে বিলীন হয়ে যাবে কিনা বা জুলাই সনদের মৃত্যু ঘটলো কিনা, দুটো বিষয় বলেছেন মোস্তফা ফিরোজ। না, আমি আমি মুসলিমের সঙ্গে মোটামুটি একমত। একটু একটু জায়গা আমার একটু দ্বিমত আছে। দ্বিমত ঠিক না, একটু মানে আমি অন্যভাবে বলতে চাই জিনিসটা। জুলাই সনদের ইন্তেকাল ঘটবে না, না আমাদের ইন্নালিল্লাহ পড়তে হবে না। যেটা ঘটবে সেটা আমি বলি। জুলাই সনদের অনেকগুলো বিষয় আছে ভালো। আমি জুলাই সনদের মোটামুটি সবগুলি ধারায় খুব মন দিয়ে পড়ার চেষ্টা করেছি, যতটুকু বুঝেছি। আবার 31 দফা যেটা আছে রাষ্ট্র সংস্কারের, সেটাও মোটামুটি ভালো। ওখানে যে সবই ভালো তাও কিন্তু আমি বলি না। আমার কাছে যদি আসতো আমি দুইটার থেকে ভালো ভালো গুলি নিতাম। কিন্তু বিএনপি এখন যে কাজটা করবে সেটা হলো গিয়া তারা পাশাপাশি জুলাই সনদ এবং 31 দফা পাশাপাশি রাখবে, রেখে জুলাই সনদের যে যে বিষয়গুলো 31 দফার সঙ্গে মিলবে তারা সেইগুলি নিবে। নিয়ে তারা বলবে এই যে দেখেন আমরা জুলাই সনদের এইগুলি বাস্তবায়ন করছি। আর যেগুলি মিলবে না সেগুলি আলহামদুলিল্লাহ বলেন আর ইন্নালিল্লাহ বলেন, যাই বলেন বলতে পারেন, সমস্যা নেই। তো ওইটা ওইরকম ভাবে তারা ফ্লাই দিবে। এবং যখন কেউ বলবে আপনারা জুলাই সনদ নিলেন না, মানলেন না, না আমি তো যেগুলো মানছি, আর আমি তো অন্যগুলিতে নোট অফ ডিসেন্ট আগে দিয়ে রাখছি। জি, মানে ঠিক ওই জায়গায় ততটুকুই বিএনপি মানবে যতটুকু বিএনপি মানতে চাইবে আর কি। আমি আসলে এই প্রশ্নটা এবার আপনার কাছে আপনাদের দুজনের কাছে যেতে চাই, যেটি আসলে শুরুতে মোস্তফা ফিরোজ একটু বলতে যাচ্ছিলেন, এবং এই সবশেষও বললেন যে সালাউদ্দিন আহমেদের বক্তব্য মানে উল্টে যেতে পারতো বিএনপি, কিন্তু উল্টায় নাই। কিন্তু ধরেন বিএনপি তো উল্টালো সেই অর্থে, আবার ওই ডক্টর খলিলুর রহমানের নিয়োগের অর্থে পদত্যাগের জন্য যখন নিরাপত্তা উপদেষ্টা ছিল বিএনপি জোর দাবি জানিয়েছিল 3 উপদেষ্টার পদত্যাগের জন্য, তার মধ্যে ছিলেন খলিলুর রহমান। এই সালাউদ্দিন আহমেদ তিনি বলেছিলেন দাপুটে নেতা, তিনি বলেছিলেন যে বিদেশি নেতাকে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিন, আপনার কি আক্কেল জ্ঞান নাই? ডক্টর ইউনূস কেমন প্রশ্ন করেছিলেন যে তিনি তিনি করিডোর দিয়ে দিতে চান, করিডোরে মানবিক করিডোরের নামে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চান, কিন্তু তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী। উল্টে তো খানিকটা গেল নাকি মোস্তফা ফিরোজ বিএনপির অবস্থান? জনাব মোস্তফা ফিরোজ। না, এটা তো আমি আগে বললাম যে এটা দুই তিনটা দিক থেকে এটা জিনিসটা ভালো হয়নি। কেন? অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ, এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে মানে বিএনপি বলছিল যে অমুক অমুক হচ্ছে জামাতের, আর জামাত বলছিল অমুক অমুক বিএনপি। আর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ, তারা কোনো দলের না। কিন্তু এই অন্তর্বর্তী সরকার বিলুপ্ত হইতে না হইতেই সেই সরকারের নিরাপত্তা উপদেষ্টা হয়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী টেকনোক্র্যাট কোটায়। তো জিনিসটা তাহলে তো অন্তর্বর্তী সরকারের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাই তো ধাক্কা লাগলো। তো সেখানে এখন প্রশ্ন, তাহলে কি এটা কি চাপানো? কারণ খলিলুর রহমানের ব্যাপারে তো বিএনপিরই আপত্তি ছিল, তাহলে কি এটা চাপানো হলো? কারা চাপালো? আমেরিকা, ইন্ডিয়া, নাকি কারা? এই প্রশ্নগুলো কিন্তু এখন সঞ্চারিত হচ্ছে যে এটা কি তাহলে আগে কোনো নেগোসিয়েশন হয়েছিল বিএনপির সাথে, কোনো এক শক্তি বা একাধিক শক্তি, সেই শক্তিরই কি প্রতিনিধি কিনা ডক্টর খলিলুর রহমান? এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে, এবং আমি মনে করি যে এইটা কিন্তু বিএনপিকে যথেষ্ট বিব্রতকর অবস্থার মধ্যে ফেলবে। আমি জানি না বিএনপি এর উত্তরটা কি দেবে,
এটা উচিত হয়েছে কিনা। আর কারণ উনি 1 বছর অন্তত 6 মাস পরেও যদি সরকারে যোগ দিতেন তাহলে কিন্তু এতটা বিতর্ক আসতো না। এখন কিন্তু বিতর্ক হবে, কারণ ওটা বিলুপ্ত হইতে না হইতেই তিনি এখানে আসলেন। তাহলে জামাত যে অভিযোগ করছিল, তাহলে জামাত বলবে যে এই তো আমরা বলছি যে উপদেষ্টা পরিষদের মধ্যে অনেকে বিএনপি আছে, এই যে এখন দেখেন। তো তার উত্তরটা কি হবে? এটা আমার ধারণা যে মানে নীতিগত পদ্ধতিগত ভাবে আহ, এবং কনসেপচুয়ালি এইটা একটা ভুল করছে হুম। বিএনপি, এটা স্বীকার করতেই হবে। জি, জনাব মাসুদ কামাল, মানে ভুল কিন্তু যে বিষয়গুলো কেন করলো তার মধ্যে যে যুক্তিগুলো বা সম্ভাবনা সন্দেহর কথা বলছিলেন মোস্তফা ফিরোজও, মানে কয়েকটা আলোচনায় বাজারে আছে যে ওই যে বিএনপি কি কোনো আগে থেকেই কোনো ডিল তাদের উপর চাপিয়ে দিল, নাকি ওই যে আবার তারাই মানে ডক্টর খলিলুর রহমানই গুপ্ত ছিলেন এতদিন আসলে অন্তর্বর্তী সরকারের বিএনপির হয়ে, এর মধ্যে কোনটা, নাকি আসলে এর বাইরেও অন্য কিছু? দেখেন মুস্তফা ফিরোজ যে কথাগুলি বললেন, আমি এগুলি সবগুলির সঙ্গে একমত। আমিও এটাকে এভাবেই ভাবি। আমি যদি ওনার আগে বলার সুযোগ পাইতাম আমি এগুলি বলতাম, হুম হুম এগুলি বলতাম। তখন উনি বিপদে পড়ে যেতেন যে উনি আর কি বলবেন, সব তো বলে দিচ্ছি। হুম যেমন হুম হুম এখন আমি বিপদে পড়ে গেছি যে এর বাইরে আমি আর কি বলবো। আমি এই কথাগুলি বলতাম। বিষয়টা হলো কি জানেন, তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে আমরা সবাই মানি। এই কনসেপ্টটা মূলত কি? এই কনসেপ্টটা হলো নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যারা পরবর্তী যে সরকার হবে সেই সরকারে তারা যাবে না। মূল কনসেপ্ট, তারা নিজেরা নির্বাচন করবে না। কেন করবে না? তাহলে নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেকটা দলের প্রতি তারা একইভাবে তাকাতে পারবে। কিন্তু আমরা দেখলাম নির্বাচন হওয়ার একদিন পরেই এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন না সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে ডক্টর হুম ইউনূসের পরে উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ, উনি সবচেয়ে বিতর্কিত, এবং ওনাকে নিয়ে নানামুখী বিতর্কের ধারা কিন্তু একটা না, নানামুখী বিতর্ক। তিনি কি দ্বৈত নাগরিক না কি নাগরিক, কিটা, এই সমস্ত বিতর্ক। এবং এই অভিযোগগুলো আবার আমরা প্রথম শুনছি এই বিএনপির কাছ থেকে। বিএনপি বলছে, তাহলে ওই যে আপনি যেটা বললেন যে আক্কেল জ্ঞান, তাহলে আক্কেল জ্ঞানের ডেফিনেশনটা আবার চেঞ্জ হচ্ছে কিন্তু। তাহলে প্রশ্ন হলো যেটা মুস্তফা ফিরোজ বললেন, তাহলে উনি কি কারো লোক? উনি কার লোক? উনি কি আমেরিকার লোক? উনি কি ইন্ডিয়ার লোক? ইন্ডিয়া এবং আমেরিকার চাপে পড়ে কি তাকে নেওয়া হলো? যদি চাপে পড়ে নেওয়া হয় তাহলে আপত্তি। আপত্তি কেন? আপত্তি হলে তাহলে আমাদের সার্বভৌমত্ব থাকে কোথায়? হুম আপনি তো সার্বভৌমত্বের কথা বলেন। আপনি তো বলেন আমি কারো অনুগত নই, কারো দাস নই, আমি নিজে শির উঁচু করে দাঁড়িয়ে থাকি। তো পারলেন না তো। তাহলে কি? আরেকটা থিওরি বাজারে আছে। সেই থিওরিটা হলো যে অগাস্ট মাসে যখন নাকি লন্ডনে বৈঠক হয়, সেখানে এই বিষয়ে একটা ফয়সালা হয়ে গিয়েছিল। সেই সময় একটা কথা দিয়েছিলেন উনি, সেখানে ডক্টর ইউনূস বলেছিলেন যে আমি তোমার সব কথা মানবো, ফেব্রুয়ারিতে নির্বাচন দেব, কিন্তু তোমরা আমাদের একজন লোককে তোমাদের সঙ্গে রাখবা। কেন? হুম আমার কিছু অসমাপ্ত কাজ আছে, সেই কাজগুলি উনি দেখভাল করবেন। হতে পারে এটাও একটা বানানো কথা হতে পারে, সম্পূর্ণ কাল্পনিক হতে পারে, হতে পারে। তবে আবার ধরেন এগুলি শব্দ অপমানজনক। এই সব যে কোনো একটা ঘটুক অপমানজনক কিন্তু। আমেরিকা চাপাই দিচ্ছে আমরা মেনে নিচ্ছি, অপমানজনক। ইন্ডিয়া চাপাই দিচ্ছে আমরা মেনে নিচ্ছি, এটা অপমানজনক। ডক্টর ইউনূস চাপাই দিচ্ছে মেনে নিচ্ছি, এটা অপমানজনক। তো অপমানজনক কাজ আমাদের নতুন সরকার কেন করবে? তাহলে আরেকটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা মোটামুটি ওনাদের জন্য সম্মানজনক হতে পারে। সেটা হলো আপনি দেখবেন যে অন্তর্বর্তীকালীন সময়ে সবচেয়ে বেশি সমালোচনা কিন্তু বিএনপি করেছে এই লোকটার ব্যাপারে, হুম সবচেয়ে বেশি তাকেই নিয়ে আসছে। তাহলে উনি কি ছিলেন বিএনপির গুপ্ত? সরকারের মধ্যে বিএনপির আমাদের এখন রাজনীতিতে কিন্তু গুপ্ত একটা শব্দ আসছে, হুম খুব হুম ইন্টারেস্টিং শব্দ এবং খুব পাওয়ারফুল শব্দ, এবং এই শব্দ খুব কাজ করে। এইভাবে থাকতে পারলে খুব কাজ করে। তো এটা কি তাহলে বিএনপির গুপ্ত ছিল? যদি গুপ্ত থাকে তাহলে এটা বিএনপির জন্য মোটামুটি সম্মানজনক। তখন আবার অপমানজনক হয় অন্তর্বর্তীকালীন সরকারের উপর। সরকারের ভিতর নাই দিতাম যে কথা বলছি, যে এই জন্য আমরা বলেছিলাম নির্বাচন অবাধ হয় নাই। তাহলে কি নির্বাচন অবাধ হয় নাই? যদি গুপ্ত একজন লোক পাওয়ারফুল থাকে, দেখেন এই লোকের আন্ডারে কি কি ছিল। এই লোক কোন কোন ডিপার্টমেন্টকে নিয়ন্ত্রণ করতে পারতো অথবা প্রভাব বিস্তার করতে পারতো। উনি যে যে বিভাগকে নিয়ন্ত্রণ এবং প্রভাব বিস্তার করতে পারতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে, তার মানে তো সশস্ত্র বাহিনী আছে। তাহলে কি উনি
সব ওনার যা যা করার ক্ষমতা সব সার্ভিস দিয়েছেন উনি বিএনপিকে ক্ষমতা আনার জন্য। তো নাহিদ ইসলামের যে এই যে অভিযোগটা, এই অভিযোগটা আপনার খণ্ডাবেন কিভাবে? আমি বুঝি না, আমার কাছে অদ্ভুত লাগছে যে বিএনপি একটা সেন্সিবল দল, এত বড় একটা দল, এত মেধাবী একটা দল, এখানে অনেক মেধাবী লোক আছেন ইনক্লুডিং তারেক রহমান সাহেব নিজে, উনি এই ধরনের একটা ক্রিটিসিজমকে কেন ইনভাইট করতে গেলেন শুরুতেই, এটা আমার এখনো বুঝে আসে না। এবং আমি বলি তো এইটার জবাব উনি কোনোদিন দিতে পারবেন না, কোনোদিন দিতে পারবেন না। এবং এটা এটা কি দেওয়াটা ওই যে আপনি বলছিলেন যে চাপিয়ে দেওয়া, মানে তারেক রহমান যখন ফিরছিলেন না কেন সেই আলোচনা আমরা করছিলাম, তখন তিনি স্ট্যাটাসে বলেছিলেন তার দেশে ফেরা তার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল না। এটাও এরকম কি কোনো বিষয় যেটি আসলে তার একক ওইটা সিদ্ধান্তের যদি উপর আমি নির্ভরশীল তখনও না? বলেছিলাম, ওটা যদি হতো যে আসলে এটা সব, আমি এখনো মনে করি ওইটা ওনার বক্তব্য না, ওনার হয়ে কেউ লিখে দিয়েছেন, ওনার প্রেস উইং এর কেউ লিখেছেন, এবং তাদের মাথায় এটা খেলে নাই যে তার নেতা এই ধরনের একটা বক্তব্য দিতে পারে না। দ্যাট ওয়াজ ব্লান্ডার। হুম হুম। ওটা কনসেপচুয়ালি ব্লান্ডার, ওটা ভাষাগত ভাবে ব্লান্ডার ছিল একটা। এটা বলতে পারেন না উনি, কিন্তু ওনারা লিখে দিয়েছিল, কে আমি জানি না, বলতে পারবো না, কারণ উনি নিজে এরকম ব্লান্ডার করবেন বলে আমি আশা করি না। তো জি। সেটা যদি সত্য হয় তো আমার ভাই স্বাধীন সার্বভৌমত্ব থাকে না আমাদের এই দেশে। আমার নেতা, তাকে অন্যের উপর নির্ভর করতে হবে কেন? আমি যেন বিশ্বাস করতে চাই না, আমি তো মানতেই চাই না। তো এখন যদি এটা হয় তাহলে তো আমাদের দুর্ভাগ্যের মানে শেষ নাই, আর আফসোসের আর শেষ থাকবে না। তো আমি জানি না কেন ওনারা এই ধরনের আগে একটা ব্লান্ডার করেছেন, পরে এটা 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 একটা গ্রেট ব্লান্ডার আমি মনে করি। এটা আপনার মানে এইভাবে রাজনৈতিক ভাবে একটা ব্লান্ডার। জি, মাসুদ কামাল, আপনি বলছিলেন বিএনপি আসলে ওই সংস্কার পরিষদের শপথ না নেওয়াটা প্রথম রাতেই বিড়াল মারার মতো একটা অবস্থা। আমি এটাও একটু মানে এই বার্তার সাথে আরো যা করলো তাতে কি মনে হচ্ছে, মানে আমরা তো একটা পূর্বাভাসও করতে চাই, মোস্তফা ফিরোজের কাছ থেকে একটু শুনতে চাই যে কেমন প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। আপনি এটাও বলছিলেন যে তার যে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ সেটিও সময় পিছিয়ে পিছিয়ে আসা গেলো, মানে খুব অল্প কিছুই আমরা দেখেছি এখন পর্যন্ত সরকার শুরু করার পরে। তাতে কোনো পূর্বাভাস জনাব মোস্তফা ফিরোজ আপনি করতে পারেন যে কেমন প্রধানমন্ত্রী হবেন, যেহেতু তিনি প্রথমবারের মতো এমপি, প্রথমবারের মতো সংসদে যাচ্ছে প্রধানমন্ত্রী প্রথমবারই? মানে আশা তো করি অবশ্যই ভালো। আমরা বারবার যখন কি ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন তখন আমরা খুব উচ্ছ্বসিত ছিলাম। তারেক রহমান একটা নতুন চ্যালেঞ্জ তার জন্য, যে প্রথমবার তিনি এমপি হলেন, তারপরে আহ, তিনি নির্বাচিত হলেন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন। এটা এবং যেই পরিস্থিতির মধ্য দিয়ে, সেটা তো আহ একটা অবিস্মরণীয় ব্যাপার। তো চ্যালেঞ্জ অনেক, কারণ 15 বছরের একটা দুঃশাসন অপশাসন বিএনপির উপর দিয়ে গেছে, দেশের অর্থনীতি ভঙ্গুর। 17 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস সেটাকে রিভাইভ করতে পারেনি। ফলে এই অবস্থায় তিনি যেটা করবেন, তার নির্বাচনী যে জনসভার বক্তব্যগুলো, আমি কিন্তু মন্ত্রমুগ্ধের মতন এটা মানে ফলো করেছি এবং খুবই ভালো লেগেছে এবং আধুনিক। এবং সবচেয়ে বড় কথা হলো যে তিনি বারবার বলেছেন যে না, বদনাম করে আমি সময় নষ্ট করতে চাই না, আমি কি করতে চাই আমি সেটা বলতে চাই। এবং সেই কথাগুলো তিনি বলেছেন। এবং আজকেও দেখলাম জাতির উদ্দেশ্যে তিনি যে কথাগুলি বলছেন, যেমন একটা কথা বলছেন, দলীয় বা রাজনৈতিক প্রভাব নয়, আইনের মাধ্যমেই হবে সব সমস্যার সমাধান। অর্থাৎ কোনো অপকর্ম না, আইনের বাইরে কোনো কাজ না, এবং সবাই সমান। এই যে কথাটা বলতে পারাটা বলছেন, তার মানে একটা নির্দেশনা দিয়েছেন। এবং আমি ইতিমধ্যে কয়েকজন এমপি আমাকে জানিয়েছেন যে তারা তাদের এলাকায় চাঁদাবাজি বন্ধের ব্যাপারে ইতিমধ্যেই প্রশাসনের সাথে কথা বলেছেন এবং কোন উপায় বন্ধ করা যায় সেগুলি তারা পদ্ধতি অবলম্বন করেছেন। তার মানে যে বদনামগুলো কে দিয়ে বিএনপি কে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছিল, সেখান থেকে ওঠার জন্য কিন্তু তারা অলরেডি এটা তারেক রহমানের জন্য একটা চ্যালেঞ্জ, যে দুর্নীতি চাঁদাবাজি এই অপবাদগুলো যাতে দলকে আর ক্ষতিগ্রস্ত না করে। তো সেই কারণে দেখেন, জনজীবনের আজকে পুরো ভাষণের মধ্যে জনজীবনের কোথায় কোথায় সমস্যা, সেই সমস্যাগুলো সমাধানের জন্য তিনি বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, আরো অন্যান্য যে সমস্ত সিন্ডিকেট, বাণিজ্যিক সিন্ডিকেট জিনিসপত্রের দাম বাড়ায়, সেগুলি ভেঙে দেওয়ার একটা সংকল্প ব্যক্ত করেছেন। এখন আমার যেটা ধারণা, যে তারেক রহমানকে এই অল্প সময়ের মধ্যে স্টাডি করে যেটা বুঝতে পারছি, যে তিনি কিন্তু বলছেন কিন্তু বাস্তবায়ন না করে কিন্তু ছাড়বেন না।
তুলনামূলকভাবে আমি মনে করব যে আমি আশাবাদী। তবে এইগুলো অ্যাসেসমেন্ট করতে অ্যাটলিস্ট 2-3 মাস বা 4 মাস তো লাগবেই, তারপরে বোঝা যাবে। কিন্তু তিনি কিন্তু অসুখটা ধরতে পেরেছেন। তিনি কোথায় কোথায় রোগ এবং কোন কোন সমস্যাগুলি মানে প্রাধান্য দেওয়া উচিত সেইগুলো হুম কিন্তু তিনি দেখেছেন। দেখেন তার পুরো ভাষণের মধ্যে ওই জুলাই সনদ টনদ এই সমস্ত আধ্যাত্মিক বায়বীয় কোনো কথাবার্তা নেই। হুম তিনি স্ট্রেট মানুষের যে সংকটগুলো, অর্থনৈতিক সংকট, জনজীবনের সমস্যা এবং নিরাপত্তার সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু অ্যাড্রেস করেছেন। তো এবং ক্যাবিনেট মিটিংও যে কথা বলেছেন সেই কথাগুলো আরো এক্সপান্ড করে তিনি বলেছেন। তো আমি মনে করি যে তিনি নিশ্চয়ই আহ, মানে পুরোপুরি তো বলা যাবে না সফল হবেন, একটা সফল হবার একটা তিনি দিক নির্দেশনা দেখছেন, বা বলা যায় যে একটা আলোকছটা দেখাচ্ছেন। এখন দেখা যাক, পরবর্তীতে অপেক্ষা জি করতে হবে। নিশ্চয়ই। জনাব মাসুদ কামাল, আপনারও যদি কোনো পূর্বাভাস থাকে কেমন হবেন তারেক রহমানের মানে সময়টা এবং তিনি কেমন প্রধানমন্ত্রী হবেন, সেটির সাথে আর একটা প্রশ্ন আছে, এটা শেষ করি ছোট করে, তারপরে জিজ্ঞাসা করি আপনাকে। জি মাসুদ কামাল, কেমন আমি প্রধানমন্ত্রী হবেন আশাবাদী। তারেক রহমান? আমি আশাবাদী, কারণ একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, খুব মানে সতর্কভাবে আমি লক্ষ্য করেছি যে ডক্টর ইউনূস সাহেবের আমলে কিন্তু আমাদের এই দেশটা একটা মবের রাজত্বে পরিণত হয়েছিল। জাস্ট মবের রাজত্ব। উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি কোনো মবকে থামাবেন না, উনি মবকে এনকারেজ করবেন, এবং উনি করে গেছেন পুরোটা সময় ধরে। এবং যে কারণে মানুষের মধ্যে একটা ভীতি ছিল, একটা আতঙ্ক ছিল। মানুষ ঘরের বাইরে মেয়েরা বের হতে আতঙ্কিত হতো যে বের হয়ে যাব কোন বিপদে না পড়ি। তো এরকম নানা ধরনের কিন্তু চিন্তা ভাবনা আমাদের সাধারণ মানুষকে আক্রান্ত করত। ইন্টারেস্টিং হলো, নির্বাচন হলো 12 তারিখ, 13 তারিখে কিন্তু এগুলো সব অফ হয়ে গেল। জাস্ট আর নাই, আর দেখলাম না। 13 তারিখে কি হয়েছিল? 13 তারিখে তখনও তো তারেক রহমান শপথই নেয় না। খেয়াল করেন, উনি তো তখন শপথ নেন নাই, শপথ নিয়েছেন 4র্থ দিনে এসে। তাহলে মানুষ কিন্তু বুঝে গেছে যে এই ভদ্রলোক এতদিন ধরে যে কথাগুলো বলছে, যে ভঙ্গিতে বলছেন, সেই কথাগুলো তাদের মনে হচ্ছে না উনি এটা মিন করেছেন। আমরা গত কয়েকদিন ধরে সেটা দেখছি। তো উনি চাচ্ছেন, যেমন প্রথম আজকে মিটিং এ যেটা উনি ক্যাবিনেট মিটিং এবং ওনার ভাষণে 3টা জিনিসকে উনি খুব গুরুত্বপূর্ণ মনে করেছেন এবং সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন। যে একটা হলো দ্রব্যমূল্য এবং দ্রব্যের সরবরাহ, দ্বিতীয়টা হলো আইন শৃঙ্খলা, এবং তৃতীয়টা হলো বিদ্যুতের সরবরাহ যেন ঠিক থাকে। এটা তো আসলে প্রথমটা আর দ্বিতীয়টা কিন্তু মোটামুটি রিলেটেড। হুম দ্রব্যমূল্য এবং দ্রব্যের সরবরাহ, এই দুইটা যে মানুষের নাগালের বাইরে চলে যায়, এর কারণটা হলো দুর্নীতি এবং চাঁদাবাজি। চাঁদাবাজির কারণে যে জিনিসটা উত্তরবঙ্গে যে সবজির দাম 40 টাকা, সেটা ঢাকায় আসতে আসতে 80 টাকা হয়ে যায়, এই কারণে যে রাস্তায় তাকে 14-15 জায়গায় চাঁদা দিতে হয়। কারওয়ান বাজারেও চাঁদা দিতে হয়। কারওয়ান বাজার থেকে এতটাই চাঁদা দিতে হয় যে আগে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি কারওয়ান বাজার থেকে প্রতিদিন 1 কোটি টাকা উনি আদায় উনি পাইতেন। তো ওনাকে যারা এই টাকাটা দিয়ে আসতো, তারা নিজেরা আরো কয়েক কোটি টাকা আদায় করতো। তো এই টাকাটা কোথার থেকে আসতো? এই টাকাটা কে পে করতো? আমি আপনি পে করতাম, আমরা যারা বাজারে যাই তারা পে করতাম। তো এইভাবে তো জিনিসপত্রের দামটা বেড়ে যেত। এখন যদি আপনি চাঁদাবাজিটা বন্ধ করতে পারেন, তাহলে প্রত্যন্ত অঞ্চল থেকে আরো বেশি মালামাল ঢাকা শহরে আসবে, দামটা বাড়বে না। ঢাকা শহরে কারওয়ান বাজারে চাঁদাবাজি কে করে? কে না জানে? চাঁদাবাজি মানে কারওয়ান বাজারে যে সবচেয়ে ক্ষুদ্র ব্যবসায়ী, সেও জানে তাকে চাঁদা কাকে দিতে হয়। এটা জানার জন্য কোন রকম রকেট সায়েন্স নাই, এটা যে কেউ বলতে পারবে। সে লোকটা কে? সে লোকটার নাম, এতদিন তো সে তো বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিল, হয়তো এই মুহূর্তে নাই, দল থেকে তাকে বের করে দিছে, দল থেকে বের করে দিছে, কিন্তু তার চাঁদা কি বন্ধ হয়েছে? এখন যদি তারেক রহমান চান যে আমি তো চাঁদাবাজকে দল থেকে বের করে দিচ্ছি, তাকে আমি কোনো ধরনের প্রশ্রয় দেব না, যদি উনি সিদ্ধান্ত নেন এবং এটা যদি উনি মিন করেন, তাহলে বন্ধ হবে না কেন? এবং যদি উনি এই কথা বলেন যে যারা এই চাঁদাবাজকে প্রশ্রয় দিবে, টিকিয়ে রাখার চেষ্টা করবে, আমি তাদেরকে চাকরিতে থাকতে দেবো না, তাদেরকে চাকরি জি থেকে ফায়ার করবো, উনি জি যদি সিদ্ধান্ত নেন। এবং যদি উনি একটা ক্ষেত্রে ঘটিয়ে থাকেন, একবার যদি একজনের ক্ষেত্রে ঘটান, তাহলে দেখবেন যে বাকি সবাই একটা শিক্ষা পেয়ে যাবে। জি আমার তার ধারণা জি রমজানের এই মাসে উনি সেটা ঘটাবেন, এবং আমার মনে হয় একটা ভালো লেসন চাঁদাবাজরা পাবে।
নিশ্চয়ই এটার এই বিষয়ে অনেক অনেক তার জন্য শুভকামনা, এবং নিশ্চয়ই আমাদের প্রত্যাশাটা সেরকমটা তো থাকবে বটেই। একটা সমস্যার মানে বড় একটা সমস্যার সমাধান এটি হলে হয়ে যায়। একটা আলোচনা হচ্ছে যারা মাসুদ কামাল আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অফিস খুলছে, তালা খুলছে, কোথাও কোথাও জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটছে ঠিক নির্বাচিত হওয়ার পরপরই বিএনপি মানে আওয়ামী লীগ আসার মানে বিএনপি আসার পরে কি আওয়ামী লীগের জন্য একটা সুখবর হয়ে গেল? এটা একটা সুখবর, একটা খুব সংক্ষেপে যদি বলেন মাসুদ কামাল। না, এটা সুখবর কিনা আমি বলতে পারবো না, তবে এই যে খোলাটা বিভিন্ন জায়গায় দেখেন, এটা নিয়ে আমাদের দুই ধরনের কথা আছে। একটা কথা হলো যে আওয়ামী লীগের অফিস বন্ধ থাকবে কেন, এটা আমার প্রশ্ন। কোশ্চেনটা হলো এটা তো একটা ঘর, তাই না, একটা প্রতিষ্ঠান। এই ঘরটাই তো আওয়ামী লীগ না, এই ঘরটাই তো আওয়ামী লীগের রাজনীতি না। এই ঘরে আওয়ামী লীগের নেতা কর্মীরা বসে বসে রাজনীতি করে। তো আওয়ামী লীগের আপনি রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন না সরকার, মানে তৎকালীন সরকার। এই যে নিষিদ্ধ করছে যে আইনের মাধ্যমে, যে নির্বাহী আদেশের মাধ্যমে, সেই আইনটাকে আমি কালো আইন মনে করি। আমি মনে করি এই আইনটা থাকা উচিত না। তো এই আইনটাকে বাতিল করার জন্য আমি আন্দোলন করতে পারি, কিন্তু কালো আইন হলেও আইন তো একটা আছে। এখন যদি আমি আইনটাকে অমান্য করি, সেটাকে আবার আমি সঠিক মনে করি না, তাহলে তো দেশে কিছুই থাকবে না। এক একজন এক এক আইনকে অমান্য করবে। সে বলবে এই আইনটা আমার পছন্দ না, এই আইনটা আমি মানবো না। তাহলে তবে দেশে কোনো শৃঙ্খলা বলতে কেউ থাকবে না। আইনটা যদি মন্দ হয়, আপনি আইনটাকে বাতিল করার জন্য চেষ্টা করেন, আন্দোলন করেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আইনটা বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আইনটা আপনাকে মানতে হবে। এটা হলো গিয়ে একজন নাগরিকের দায়িত্ব। এখন আওয়ামী লীগের যে অফিসটা, আওয়ামী লীগের অফিসটা তালা মারছে কি? ওই নির্বাহী আদেশে কি বলা হয়েছে যে প্রত্যেকটা আওয়ামী লীগের অফিসে তালা মারো? বলা হয়েছে? বলা তো হয় নাই। তালা মারছে কি? জামাত দিয়ে মারছে, জামাতের লোক মারছে, অথবা ছাত্র দলের লোক দিয়ে মারছে, অথবা এনসিবি লোকজন দিয়ে মারছে। তাদের এই মারার অধিকার কে দিছে? আওয়ামী লীগের যে লোকটা নাকি রাজনীতি করেন না, রাজনীতি স্থগিত, উনি রাজনীতি করেন না, তো ওনার যতটুকু অধিকার, ওরও তো ততটুকু অধিকার আছে। যে ঘরে তালা মারছে, এই ঘরে তো হয়তো আওয়ামী লীগ ভাড়া নিচ্ছে, ওই ঘরে তো একজন আলাদা মালিকও থাকতে পারে। তো তালা মারার এখতিয়ার আপনাকে কে দিল ভাই? তালা মারা উচিত না। কিন্তু ওখানে যে যদি আপনার স্লোগান দেওয়া শুরু করেন যে শেখ হাসিনার পক্ষে অথবা অন্য কোনো পক্ষে, সেটা আবার বেআইনি কাজ হবে। এবং যদি ওরকম একটা বেআইনি কাজ হয়, তাহলে ওটাকে যে আবার তালা মারা অথবা আবার আগুন দেওয়া, এটাও কিন্তু অন্য কোনো পলিটিক্যাল পার্টির কাজ না, এটা হলো গভর্নমেন্টের কাজ, পুলিশের কাজ। হ্যাঁ, আমি জনাব মোস্তাফিজ আপনার কাছ থেকে ওটা শুনতে চাই যে আওয়ামী লীগের জন্য কি সুখবর কিনা। মানে বিভিন্ন জায়গায় এখন মানে আওয়ামী লীগের অফিসে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি সেখানে টাঙানো হচ্ছে, মানে এগুলো তো একটা রাজনৈতিক কর্মকাণ্ড নাকি? দেখেন, এই যে মববাজি হয়েছে, এটা আওয়ামী লীগের অফিস গুলোকে তারা ঘিরে বারবার জ্বালাও পোড়াও, এটা মনে হচ্ছে জন্য এটা একটা মানে তারা মানে আইনগত একটা ক্ষমতা পেয়ে গেছে যে এটার ব্যাপারে কোনো কিছু করা যাবে না, যখন খুশি জ্বালাও পোড়াও করা যাবে। এটা করতে করতেই কিন্তু আসলে মববাজদের একটা মানে তারা শক্তি সঞ্চয় করছে, এবং তারা সেই মববাজি করতে করতে ডেইলি স্টার, প্রথম আলো পর্যন্ত পোড়ায় দিচ্ছে। এখন এটা তো আইন শৃঙ্খলা, কেউ তো নিজের হাতে আইন তুলে নিতে পারে না। কিভাবে বুলডোজার গুলি আমরা জানি যে ঢাকা সিটিতে বিভিন্ন সিটি কর্পোরেশনের অধীনে থাকে। ওই সময় সিটি কর্পোরেশন গুলো কাদের হাতে ছিল, কারা করলো, এগুলোর একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। যে আইনের বাইরে কারা মববাজি করলো, বিভিন্ন আওয়ামী লীগ সহ প্রথম আলো, ছায়ানটে যারা অগ্নিসংযোগ করলো, ভাঙচুর করলো, এদেরকে আইনের আওতায় আনা দরকার। যেটা আপোষ করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, যে তাদেরকে এক ধরনের বৈধতা দিয়েছিল, সেইগুলোর ব্যাপারে আগে নিয়ন্ত্রণটা স্থাপন করতে হবে। তারপরে কথা হলো যে আওয়ামী লীগের যেই উপর যে নিষেধাজ্ঞাটা, কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারটা, বিএনপি বারবার বলছে যে তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না। তাহলে এই যে পক্ষে না, এটা তাদেরকে এখন প্রমাণ করতে হবে। তাহলে কোনো রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা দেওয়া যাবে না, এই কারণে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু দিতে চাননি, কিন্তু মবের চাপে তিনি দিয়েছেন, সেখানেও তিনি আপোষ করেছেন। এখন এই চাপ মুক্ত হওয়া দরকার বিএনপির। অন্যদিকে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী, যারা অপরাধ করেছে, যারা অন্যায় করেছে, অত্যাচার করেছে, টাকা পাচার করেছে, সুনির্দিষ্টভাবে তাদেরকে দায়ী করতে হবে। কিন্তু কোনো রাজনৈতিক দলকে রাজনীতিতে নিষিদ্ধ করা তো দূরের কথা, তাদের অধিকারকে বরং সংরক্ষণ করতে হবে। সেই কাজটা করে
বিএনপি এতদিন ধরে যে কথা বলেছে সেটা তাদেরকে প্রমাণ দিতে হবে। প্রমাণ যদি না দেওয়া হয় তাহলে বোঝা যাবে যে বিএনপিও ওই একই কায়দায়, যে এইভাবে আইনি নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ আমলে বিএনপিকে এক ধরনের কোণঠাসা করা হয়েছিল, ঠিক একই পদ্ধতিটা বিএনপি অবলম্বন করছে। আর বিএনপির এখন ঐতিহাসিক কারণে আওয়ামী লীগকে ফিরে আনা দরকার, গণতান্ত্রিক পরিবর্তিত আওয়ামী লীগকে। কারণ জামাতে ইসলাম এবং উগ্র ধর্মীয় সাম্প্রদায়িক শক্তি যেভাবে তার উত্থান, সেই উত্থান ঠেকাতে গেলে এখন গণতান্ত্রিক শক্তিকে স্পেস দিতে হবে। তারা যদি তাদের যে অবস্থানটা আছে সেই অবস্থানে যদি তারা রাজনীতিটা করতে পারে, তাহলে এই জামাতের যে উত্থানটা একেবারে বিএনপির পরপরই সেটা কিন্তু ঠেকে যাবে। এবং সেই কৌশলগত কারণেও এখন আওয়ামী লীগকে এখন একটা স্পেস দিতে হবে বিএনপিকে। জি, অনেক স্পষ্ট দেখা যাক সেই মানে আপনাদের এই পরামর্শ বা এই রিয়েলাইজেশনটা বিএনপি অনুধাবন করে কিনা। আর এক লাইন করে আপনাদের দুজনের কাছে একটা বিষয় শুনতে চাই, যেটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দেখা যাচ্ছে, সেটি হচ্ছে তারেক রহমানের কন্যা জাইমা রহমানের লন্ডনের কিছু ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে দেওয়া হচ্ছে। অনেকে কটু মন্তব্য করছে, মানে কিভাবে কি বলবেন এই প্রসঙ্গে, খুব ছোট্ট করে যদি মাসুদ কামাল আপনি বলেন। এগুলি আসলে শুনেন, আমরা হয়েছি জানেন গত 1.5-2 বছর ধরে আমরা খুবই অনৈতিক এবং অশালীন কর্মকাণ্ডের প্রতি এতটা মানে আমরা অনুরক্ত হয়ে গেছি যে এগুলো ছাড়া যেন আমাদের আর চলে না। তো আমি মনে করি ভাই, কারো ব্যক্তিগত জীবনযাপন এগুলো নিয়ে আলোচনা এই যে আমরা আলোচনা করতেছি, আমার কাছে এটাও অপ্রয়োজনীয় মনে হচ্ছে। এগুলোকে যত পারে আমরা কোনোভাবেই তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে চাই না। তার ব্যক্তিগত জীবন নিয়ে যেভাবে পাবলিক করা হচ্ছে, যারা করছে, যারা এটা নিয়ে কটু কথা বলছে, সেই বিষয়টাকে আপনাকে আমি অ্যাড্রেস করতে বলছি। তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, এবং এই ধরনের কাজ যারা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার মতো পর্যাপ্ত আইন দেশে এবং বিদেশে সব জায়গায় আছে। আমি মনে গেলে উনি না, আমি ওনার নাম বলছি না, উনি না, যে কারণ যে কোনো নারী, যে কোনো পুরুষ তার ব্যাপারে যে ধরনের আপত্তিকর কেউ কিছু প্রচার করার চেষ্টা করে, আমি মনে করি তাদেরকে ধরে আইনের আওতায় আনা উচিত। এবং এটা ধরা খুব কঠিন কাজ না, খুব কঠিন, খুব সহজ কাজ। আমাদের যারা আইটি এক্সপার্ট আছে এদেরকে বললে হয় যে ভাই তুমি যেটা করতে পারো না, এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাদেরকে মারতে বলতেছি না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এবং তাদের বিরুদ্ধে আমাদের এখানে প্রচলিত আইনে মামলা করা উচিত। অনেক ধন্যবাদ মাসুদ কামাল। নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের ব্যক্তি জীবন থাকার তো স্বাধীনতা, অধিকার থাকা উচিত। জনাব মোস্তফা ফিরোজ, আপনি এই প্রসঙ্গে কি বলবেন? আমি আসলে প্রশ্নটা ঠিক ধরতে পারিনি। আমি বলছিলাম যে আপনি দেখেছেন কিনা তারেক রহমানের কন্যা জাইমা রহমান, তার কিছু মানে লন্ডনের লাইভ, সেখানকার কিছু ভিডিও ভাইরাল হয়েছে এবং অনেকে ভাইরাল করে সেটার নিচে অনেক কটু মন্তব্য করছেন। আমি আসলে সেই মন্তব্যগুলো বা এগুলো যারা ছড়াচ্ছে তাদের প্রসঙ্গে জানতে চাচ্ছি যে এটাকে আপনি কিভাবে মানে অ্যাড্রেস করবেন। না, এটা এখন না, এটা আরো পুরনো, অনেক আগে থেকে শুরু হয়েছে। তো এখন আবার নতুন ভাবে তো এটা শুরু হবেই। তবে এটা দিয়েই কিন্তু সরকার একটা অ্যাকশন নিতে পারে। কারণ অসংখ্য মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে যেভাবে স্ক্যান্ডেল ছড়ানো হয়েছে, যেভাবে ছবি যুক্ত করে যেভাবে প্রচার চালানো হয়েছে, তারা কেউ দেশে আছেন, তারা বিদেশে আছেন, এদের বিরুদ্ধে কিভাবে অ্যাকশন নেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক সাজা নেওয়া হবে এবং কঠিনতম একটা ব্যবস্থা নেওয়া হবে, এইটা প্রমাণ করার বা এটা এখন বাস্তবায়ন করার একটা মোক্ষম সময় আমার ধারণা যে এখন শুরুতেই বিএনপি সরকারকে নানান ক্ষেত্রে যেমন প্রথমেই দৃষ্টান্ত স্থাপন করতে হবে,